তোমাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেল সিএসএন স্টাডিতে স্বাগত জানাই। এই চ্যানেলে অল ডব্লিউপি কেপি এসআই কনস্টেবলের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সিরিজ শুরু করেছিলাম, আজ আমাদের 16 নম্বর সেট। আজকের সেটে 18 সালের যে লেডি কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষাটা হয়েছিল তার ম্যাথ কোশ্চেন নিয়ে আজ তোমাদের সঙ্গে আলোচনা করবো। তো আগের দিনের ভিডিওগুলো যেমন ভালো লেগেছিল সেই বিশ্বাস রেখে আজকেও আমি ভিডিও আপলোড করছি। যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখো, যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। আর আজকে যারা প্রথম দেখছো তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বাটন দাবিও অল করে দিও, যাতে করে এরকম ভিডিও দেওয়া মাত্র তোমার কাছে নোটিফিকেশন যায়। তো চলো আজকে আমাদের ফার্স্ট অঙ্ক কি বলছে। 3টি ঘন্টা একবার একসাথে বাজার পর 10, 12 ও 15 সেকেন্ড অন্তর বাজতে থাকে। কতক্ষণ পরে তারা আবার একসাথে বাজবে? দেখো, এইরকম অঙ্কগুলো আমরা কিন্তু হামেশাই করেছি। যদি তোমরা আগের সেটগুলো দেখেছো তাহলে আমার মনে হয় এবারে এগুলো তোমরা নিজেরাই পারা শুরু করবে, তাই না? কারণ যতগুলো আমরা যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সেট করেছি, দেখবে বেশিরভাগ অঙ্কই তোমার এবারে কমন চলে আসছে। ঠিক আছে, তাহলে এই ধরনের অঙ্কের নিয়মটা কি না, লসাগু করতে হয়, তাই না? তাহলে 10, 12 আর 15 এদের লসাগু করে নাও। তাহলে কি হবে? 5 খাই দাও প্রথমে, 5 দুগুণে 10, 12, 5 তিনে 15। ঠিক আছে, 3 খাই দাও, 3 2 4, এটা 1। এবার 2 খাই দাও, 2 1 2, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 তিনে 12, 5 12 60। 60 সেকেন্ড পর তারা আবার একসাথে বাজবে। ব্যাস, গল্প শেষ। ঠিক আছে, চলো। 600 এর 20% এর সাথে x এর 25% যদি সমান হয় তাহলে x এর ভ্যালু কত? কিছুই না। তার মানে কি x এর 25% সমান হচ্ছে গিয়ে 600 এর 20%। 600 এর 20% মানে কত হবে? 6 দুগুণে 12, 120। ঠিক আছে, এবার দেখো x চেয়েছি, তাহলে এটা কত ভ্যালু পেলাম আমরা? x এর 25%। তাহলে শুধু x পেতে গেলে মানে পুরো x টা পেতে গেলে কত হবে? x এর 100% হতে হবে। তার মানে কি এখানে আমরা 4 যদি গুণ করে দিই তাহলে দেখো x এর 100% হয়ে যাচ্ছে। সেরকম এখানেও তুমি 4 দিয়ে গুণ করে দাও, তাহলে 4 বারো 48, মানে 480 হয়ে যাবে আমাদের x এর মানে x এর ভ্যালু। ঠিক আছে, অর্থাৎ অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট নম্বর দেখো। এক ব্যক্তি প্রথম 160 কিমি 64 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং পরের 160 কিমি 80 কিলোমিটার পার ঘন্টা বেগে অতিক্রম করে। ব্যক্তিটির গড় গতিবেগ কত? দেখো, এটা তুমি কিভাবে করবে? দেখো, আমরা কি জানি গড় গতিবেগ মানে হচ্ছে টোটাল ডিস্টেন্স, সমগ্র দূরত্ব, তাই না? টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। এটা তো আমাদের ফর্মুলা। এটা এই ট্রিক্সটা আমরা ইউজ করব। টোটাল ডিস্টেন্স কত? 160 আর 160 মানে হলো গিয়ে 320 কিমি। ঠিক আছে, ডিভাইডেড বাই টোটাল টাইম। দেখো, দুটো টাইম আছে। একটা হচ্ছে 160 কিমি যাচ্ছে 64 কিলোমিটার পার ঘন্টা বেগে, আরেকটা যাচ্ছে 160 কিমি যাচ্ছে 80 কিলোমিটার পার ঘন্টা বেগে। ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে একরকম টাইম দিবে, এর ক্ষেত্রে একরকম টাইম দিবে। তো এর ক্ষেত্রে টাইম কি হবে না, আমরা টাইম মানে কি জানি? দূরত্ব বাই বেগ, সেটা তো টাইম জানি। তো দূরত্ব প্রথম ক্ষেত্রে কি হবে? দূরত্ব বাই বেগ। ঠিক আছে, আর দ্বিতীয় ক্ষেত্রে কি হবে? দূরত্ব বাই বেগ। এবার কি এটাও টাইম এটাই টাইম, তা টোটাল টাইম বলেছে, তার মানে এগুলো যোগ হয়ে যাবে। ব্যাস, গল্প শেষ। এবার তুমি একটু কাটছিট করে নাও, তাহলে হয়ে যাবে। এখানে দেখো 8 দুগুণে 60 মানে 80 2 হয়ে গেল, আর এটা 8 64 আর 2 60 20। আবার কেটে দাও, 4 দুগুণে 8, 4 5 20। তার মানে উপরে আমার আছে 320 আর তোমার এখানে আছে কত? 5 এর 2 প্লাস 2, তার মানে 320। আর এটা কত হচ্ছে? 5 এর 9 আর নিচে 2টা উপরে চালান করে দিলাম, তার মানে কত হচ্ছে? 32 64 মানে 640 বাই 9। এবার একটু ভাগ করে নাও, তাহলে 9 9 81, 8 9 7 9 7 9 63, 10 9 কে 9 1 1 করে চলে যাচ্ছে। দেখো, তার মানে 71.11 কিলোমিটার পার ঘন্টা। ঠিক আছে, এটা আরেকটা রকম পদ্ধতিতে করা যায়। কি বলতো, যে যেহেতু দুটোই সেম, আমার দুটোই এখানে সেম, সেক্ষেত্রে তোমার একটা ফর্মুলা আমরা কি লাগাবো? এই ফর্মুলা লাগালে হয়ে যাবে x 2 into xy by x plus y। ঠিক আছে, কখন? যদি দুটোই সেম হয়ে যায়। যেহেতু দুটোই সেম, যদি সেম না হতো তাহলে কিন্তু এই ফর্মুলাটা ইউজ করতে পারতাম না। ঠিক আছে, এটা কত হবে বলতো? 2 into 64 into 80 ডিভাইডেড বাই 64 প্লাস 80 মানে হচ্ছে 144। ব্যাস, একটু কাটাছিটা করে নাও, তাহলে দেখো কত হচ্ছে। 4 দিয়ে কাটো না প্রথমে, 4 3 12, 4 6 24, 4 20 80। ঠিক আছে, আবার 4 দিয়ে কাটো, 4 9 36, 4 1 কে 4, 4 6 24। ঠিক আছে, 16 দুগুণে 32 আর 640। ঠিক আছে, আর 9 সেই একই হয়ে গেল। দেখো 71.11। কিন্তু এই পদ্ধতিটা করতে গেলে দুটো সেম হতে হবে, তার জন্য আমাদের আগের পদ্ধতিটা বেস্ট ছিল। ঠিক আছে, ওকে, চলো যেভাবে খুশি করবে। একটি ক্যাম্পে 800 জন লোকের 20 দিনের খাবার মজুদ ছিল,
কিন্তু ক্যাম্পে 640 জন ছিল, ওই খাবার দিয়ে 640 জন লোকের কতদিন চলবে? এই ধরনের অঙ্কের একটাই ফর্মুলা আমাদের, এই ফর্মুলা দিয়ে আমরা অঙ্কগুলো করে এসেছি। m1 d1 বাই w1 সমান m2 d2 বাই w2। ঠিক আছে, এখানে m মানে ব্যক্তি, d মানে টাইম, দিন, বছর, সময় যাই হোক না কেন, আর w মানে কাজের পরিমাণ। কিন্তু এখানে কাজের না, খাবার আর কি ব্যাপারটা। তাহলে 800 জন লোকের 20 দিনের খাবার ছিল, খাবারের পরিমাণ যাই হোক সেম হবে পুরোটাই, এদিকেও যাবে এদিকেও তা। তার মানে কি হবে, 640 জন লোক ছিল, সেই 640 জনের লোকটা কতদিনের খাবার চলবে? নিচে দেওয়া থাকবে, এখানেও নিচে দেওয়া থাকবে, তাহলে নিচেটা দিলাম না। ঠিক আছে, তাহলে এক কাজ করো, 2 দিয়ে কাটিয়ে দিলাম। এদিকে 8 1 800, 8 8 64, 2 4 আর 4 25। তার মানে কি, ওই এক্স মানে 25 বেরোলো, তার মানে 640 জন লোকের সেটা 25 দিন চলবে। এভাবে তুমি অঙ্কগুলো করতে পারবে। ঠিক আছে, চলো নেক্সট। একটি সাইকেলের ক্রয় মূল্য 4000 টাকা। সাইকেলটি যদি 3200 টাকায় বিক্রি হয়, তবে যে ছাড় দেওয়া ছিল সেই ছাড়ের শতকরা হার কত? তাহলে দেখো, ক্রয় মূল্য আমাদের 4000 টাকা, বিক্রি করার সময় করেছে কত? 3200 টাকায়। ঠিক আছে, তাহলে ছাড় কত দিয়েছে? অ্যাকচুয়ালি দেখো 800 টাকা, 800 টাকা ছাড় দিয়েছে। ঠিক আছে, তাহলে ছাড় দিয়েছে কার উপরে? যেটা লেখা ছিল বা এখানে 4000 টাকা ক্রয় মূল্য, এখানে পার্সেন্টেজ বার করতে গেলে 100 দিয়ে গুণ করতে হয়। এই তো লজিক, এইভাবে তো আমরা করি। দুটো শূন্য দুটো শূন্য, একটা শূন্য একটা শূন্য কেটে দাও, 4 দুগুণে 8, 4 4 20 100, 4 20 80। তার মানে 20% ছাড় দিয়েছিল, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। ওকে, চলো নেক্সট। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 8, 12, 16 এবং 20 দিয়ে ভাগ করলে প্রতিবারই 5 ভাগ শেষ থাকে? তুমি কি করবে, এটা নিয়ম কি, একদম লসাগু করে দেবে ঝেড়ে, 8, 12, 16, 20। ঠিক আছে, প্রথমে 2 খাই দাও, 2 4 8, 2 6 12, 2 8 16, 2 10 20। আবার একবার 2 খাওয়াবো, 2 2 4, 3 4 5, আবার 2 খাওয়াবো, 1 3 2 5। এদিকে 8 4 24 48, 5 8 40, 5 4 20, 4 24, 240 হচ্ছে লসাগু। তুমি 240 আনসার থেকে না, কেননা 5 ভাগ শেষ থাকে, তাহলে এর সঙ্গে আরো 5 যোগ করতে হবে, তবে হবে 245। ক্লিয়ার, এইটা হবে তোমার রাইট অ্যান্সার। ওকে, তুমি এখানে 240 বেরিয়েছে যে তুমি অ্যান্সার দিচ্ছ, কিন্তু ভুল হয়ে যাবে, কারণ এইটা পড়ে দেখতে হবে 5 ভাগ শেষ থাকে প্রতি ক্ষেত্রে। এটা করতে পারো, কিংবা এর একটা শর্ট টেক্সট তোমাকে দিয়ে দিচ্ছি, সেটা করলে আরো ভালো লাগবে। দেখো, প্রতিবারই তো যে সংখ্যাটা দিয়ে ভাগ করি না কেন, প্রত্যেকটাতে 5 ভাগ শেষ থাকার কথা, যেটা উত্তর হবে সেটা তো 5 ভাগ শেষ থাকবে। তাহলে তুমি 5 বিয়োগ করবে, 5 বিয়োগ করলে হয় এটা 240, 5 বিয়োগ করলে হয় 230, 5 বিয়োগ করলে হয় 260, 5 বিয়োগ করলে হয় 235। তুমি মনে মনে চেক করবে। তার মানে কি, এই সংখ্যাগুলো দিয়ে যেটা সবগুলো, মানে সব সংখ্যাগুলো দিয়ে যেটা মিলে যাবে সেটাই হবে অ্যান্সার। তাহলে দেখো, তোমার এখানে 4 দুগুণে 8, একটা 4 আছে, তার মানে কোন সংখ্যাটা 4 দিয়ে ভাগ করে যাচ্ছে, কোনগুলো যাচ্ছে না দেখি না তো। দেখো, এটা যাচ্ছে না, তার মানে এটা হলো না। 4 দিয়ে এটা যাচ্ছে না, তার মানে এটা হলো না। 4 দিয়ে এটা যাচ্ছে না, তার মানে এটা হলো না। তার মানে এটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। তুমি মিল না এবারে বাকিগুলো, এভাবেও তুমি কিন্তু করতে পারো। আর আমি আগের সেটের অঙ্কগুলোকে আমি এইভাবেই করেছি, বা লসাগু গোসাগুর যে চ্যাপ্টারটা দেখবে তুমি, ওখানে আমি আপলোড করে দিয়েছি, প্লে লিস্টে যাও, গিয়ে ওখানে লসাগু গোসাগু দেখো, তুমি পেয়ে যাবে, বীজগণিতের প্লে লিস্টে পাবে, অ্যালজেব্রা। ঠিক আছে, ওখানে কিন্তু আমি সমস্ত ধরনের অঙ্কগুলো এই ট্রিক্স দিয়ে করিয়েছি। ওকে, চলো নেক্সট। দুটি সংখ্যার অনুপাত 9:14, যদি বৃহত্তর সংখ্যাটি ক্ষুদ্রতর সংখ্যা থেকে 55 বেশি হয়, তবে সংখ্যাগুলি কি কি? দেখো, এই যে অনুপাতটা দিয়েছে, এইটা দেখো আমাদের ক্ষুদ্রতর, এটা বৃহত্তর, এদের ডিফারেন্সটা কত না 5, সেটাই কোশ্চেনে বলে দিয়েছে, দেখো 55। তাহলে 5 যদি 55 হয়, তাহলে 1 মানে কত? 11। তাহলে তোমাকে চেয়েছে সংখ্যাগুলি কত, তাহলে এখানে 11 দিয়ে গুণ করলে পাচ্ছি আমি 99, এখানে 11 দিয়ে গুণ করলে যাচ্ছি 11 4 44, 11 11 4 15। তাহলে সংখ্যাগুলো কত হয়ে গেল? 99 আর 154। তার মানে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাই না? এগুলো দেখো, প্রত্যেকটা সেট যদি তুমি এভাবে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু তোমার পরীক্ষার হলে গিয়ে অঙ্ক না পেরে আসার কোনো কারণ থাকবে না। যতগুলো 29টা মোট সেট আছে, আমার আজকে 16 নম্বর চলছে, আর 13টা আছে, যদি 29টা সেটকে ঘেটে খেয়ে নাও, তাহলে দেখবে তোমার সমস্ত অঙ্কই কমন চলে আসবে। ক্লিয়ার? এ এবং বি একইভাবে একটি কাজ যথাক্রমে 6 এবং 12 দিনে করতে পারে। দুজনে একসাথে 3 দিন কাজ করার পর এ চলে যায় এবং বাকি কাজটা বি সম্পূর্ণ করে। কাজটি সম্পূর্ণ করতে মোট কতদিন সময় লেগেছিল? এগুলো আমরা করেছি, সময় কার্যের ভিডিও আপলোড করে দিয়েছি, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখতে পাবে। এ এবং বি এককভাবে একটি কাজ করছে, এ করছে 6 দিনে, বি করছে 12 দিনে। তাহলে এটা আমরা লসাগু করলে পেয়ে যাই কি টোটাল কাজের পরিমাণ। যদি 6 দিয়ে ভাগ করি 2 আর 12 দিয়ে ভাগ করলে 1, অর্থাৎ এ একদিনে 2 ইউনিট করে, বি একদিনে 1 ইউনিট করে। গল্পটা কি বলেছে, তারা দুজনে একসাথে 3 দিন কাজ করার পর, হ্যাঁ, একসাথে 3 দিন কাজ করার পর
এ চলে যায়, দিয়ে বাকি কাজটা বি করেছে। তাহলে কাজটি সম্পূর্ণ করতে মোট কতদিন সময় লেগেছে? দেখো এ আর বি দুজনে মিলে যদি একসাথে কাজ করি তাহলে একদিনে দেখো 3 ইউনিট করে, একদিন 3 ইউনিট করে, তাহলে তারা 3 দিন কাজ করছে, তার মানে 9 ইউনিট কাজ করে নিয়েছে। তাহলে টোটাল যদি 12 হয় তার মধ্যে 9 করে নিয়েছে, তার মানে আর বাকি রইল কত? 3। সেই 3 ইউনিট কাজটা বি একা একদিনে করবে, বি একা করবে, বি একা আবার একদিনে 1 ইউনিট করে, তাহলে 3 ইউনিট কাজকে কতদিন সময় লাগে? 3 দিন। তাহলে এই 3 দিন বি লাগিয়েছিল আর দুজনে 3 দিন লাগিয়েছিল, 3 দিনে 6 দিন, কারণ কাজটি সম্পূর্ণ করতে মোট চেয়েছে। তাহলে 6 দিন হয়ে যাবে তোমার অ্যান্সার, অর্থাৎ অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 460 বর্গমিটার। যদি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ থেকে 15% বেশি হয় তবে আয়তক্ষেত্রটির প্রস্থ কত? দেখো প্রস্থ থেকে 15% বেশি, অর্থাৎ প্রস্থ যদি 100 হয় তাহলে দৈর্ঘ্য হবে কত? 115। তাহলে সংখ্যাগুলো একটু কাটাকাটি করে ছোট করে নাও। 5 দুগুণে 10 আর 5 তিনে 15, 5 20 100। ঠিক আছে, তাহলে এইটা হলো আমাদের দৈর্ঘ্য, এইটা হলো আমাদের প্রস্থ। তাহলে দৈর্ঘ্য ইন্টু প্রস্থটাই আমাদের এরিয়া বা ক্ষেত্রফল। সেটা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ যদি আমি গুণ করি কত হচ্ছে বলো দেখি? 43 × 46, 460। আর ওটাই তোমার দিয়ে দিয়েছে ক্ষেত্রফল। তাহলে যেহেতু যে ক্ষেত্রটা দিয়েছে আর যেটা আমাদের বেরিয়েছে সেম বেরিয়েছে, তার মানে এটাই আমাদের দৈর্ঘ্য হয়ে গেল, এটাই প্রস্থ হয়ে গেল। যদি সেম না বেরাতো তাহলে ইউনিট করে একবার করে গুণ করে বার করতাম, যেটা আমরা আগে করে থাকি। তাহলে যেহেতু এখানে সেম হয়ে গেছে তার মানে এটা প্রস্থ আর এটা আমাদের দৈর্ঘ্য। চেয়েছে প্রস্থ, তার মানে 20 মিটার হয়ে যাবে তোমার আয়তক্ষেত্রটির প্রস্থ। ক্লিয়ার? তো চলো নেক্সট। এগুলো বলো, এগুলো কি তোমার খুব 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 জটিল অঙ্ক? এগুলো করে করে তোমাদের চুল দাড়িও পেকে যাচ্ছে আর আমাদেরও পেকে যাচ্ছে। কি a is to b 3:4 হয়, b is to c 65, কি করবে? a is to b মানে a by b, সেটা গিয়ে হলো 3/4, b is to c মানে b by c, সেটা হলো গিয়ে 6/5, গুণ করে দাও তো, তাহলে এদিকে a by c হয়ে যাবে, উপরে হয়ে যাবে 18 আর নিচে হয়ে যাবে 20। তাহলে 2 9 20, 2 10 20, তাহলে a is to c সমান হয়ে গেল কি 9 is to 10। তাহলে তোমার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এভাবে করতে পারো, কিংবা এ বি সি, ঠিক আছে? তাহলে a is to b মানে 3 is to 4, b is to c মানে 6 is to 5। এরপর নিয়ম কি? 4 মানে পাশে যতগুলো খালি থাকবে 4 বসিয়ে দেবো, 6 পাশে যত খালি থাকবে 6 বসিয়ে দেবো। তোমার চেয়েছে কি a is to c, তাহলে a গুণ করো 18 আর c গুণ করো 20, দিয়ে 2 দিয়ে কাটিয়ে দাও 9 আর 10। তাহলে এইটা হলো a is to c, কারণ b চাইনি, বিটা গুণ করে আমার সময় নষ্ট করলাম না, তাই না? তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। যেভাবে খুশি করো। দেখো রিনা একটি সংস্থা থেকে 1200 টাকা সরল সুদ কিছু বছরের জন্য ঋণ নেয়, যেখানে সরল সুদের হার যত বছরের জন্য ঋণ নেওয়া হয় তার সমান। মানে সরল সুদের যদি হার আর হয় তাহলে যদি টি বছরের সঙ্গে সমান নেওয়া হয়, মানে ঋণ নেওয়া হয়, তাহলে আর সমান টি। এটা বলতে চাইছি, যদি সে 432 টাকা সুদ হিসাবে পরিশোধ করে তবে সুদের হার কত ছিল? ঠিক আছে, যেহেতু সরল সুদ তার মানে সুদটা কি করে, সুদের হারটা কি করে পাবো? 432, এটা টোটাল সুদ দিয়েছে, টোটাল কত বছর তো আমরা জানি না, টোটাল সুদ দিয়েছে কত টাকার উপরে? 1200 টাকার উপরে। ঠিক আছে, আর এদিকে দেখো তোমার যত বছরের মানে সরল সুদের হার যেটা, সেটাই যত বছরের জন্য ঋণ নিচ্ছে সেই বছরের সঙ্গে সমান। আচ্ছা বলো তো, সরল সুদের ক্ষেত্রে 5% হারে সুদে 2 বছরের জন্য ঋণ নিলে কত পার্সেন্ট টোটাল সুদ হচ্ছে? 5% হারে যদি 2 বছরের জন্য ঋণ নেয় বা ধার দেয় তাহলে টোটাল কত সুদ হচ্ছে? 5% গুণিত 2 10%, মানে বছর আর রেট গুণ হয়ে যাচ্ছে। এখানে দেখো রেট যদি আর ধরি, বছরটার সঙ্গে যদি সমান হয় তাহলে বছরটাও আর হয়ে যাবে, তাহলে আর স্কোয়ার, এইটাই হচ্ছে আমার সুদের হার। সেটাই এখান থেকে তুমি 100 গুণ করে দাও, তাহলে সুদের হারের সঙ্গে সমান হয়ে যাবে। ব্যাস, দুটো শূন্য কাটিয়ে দাও, তাহলে 12 দিয়ে একটু কাটারি করো, 12 দুগুণে 24, 3 12 36, ঠিক না? 3 12 36, 36 আর এদিকে তোমার হচ্ছে 7, 6 12 72, 36 হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আর স্কয়ার যদি 36 হয় আর তাহলে 6 হয়ে গেল, তার মানে 6%। ওকে, ডিটা এখানে দেখাচ্ছি না, যাই হোক আমার এখানে মিলে গেছে 6%। আর না হলে তোমার সূত্র i সমান p/100। i মানে কত? 432, p মানে কত? 1200, ঠিক আছে, আর মানে কত? আর টি তো আর ধরে নিচ্ছি, ডিভাইডেড বাই 100। এটাই তো করলাম রে বাবা, এই যে 432/100, 432/1200 আর 100 দিয়ে গুণ, সেটাই তো করলাম। তাহলে তুমি সূত্র মনে রাখলে, সূত্র মনে রাখতে হবে, আর সিম্পল যদি কনসেপ্ট থাকে এই কনসেপ্টেও আরো তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? চলো
এ বি সি ডি এর মধ্যে কিছু টাকা 5:2:4:3 অনুপাতে ভাগ করা হয়। সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায় তবে বি কত টাকা হবে? দেখো এটা এ বি সি ডি, সি যদি ডি এর থেকে 1000 টাকা বেশি পায় তাহলে 4 আর 3 এর গ্যাপ কত? 1, সেটাই কোশ্চেনে বলে দিয়েছে 1000 টাকা। তবে বি কত টাকা পাবে? বি কোনটা? না এ বি, বি মানে 2, তাহলে 1 যদি 1000 হয় তাহলে 2 মানে কত হবে? 1000 দিয়ে গুণ করে দাও, ব্যাস 2000 টাকা পাবে বি। সিম্পল সে সিম্পল, একদম অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো, একটি ত্রিভুজের 3টি বাহুর অনুপাত 1:2:1:3:1:4। যদি ত্রিভুজটির পরিসীমা 52 সেমি হয় তবে ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য কত? আচ্ছা, এই আগে অনুপাত যেটা দেওয়া আছে না সেটাকে ইন্টিজারে নিয়ে চলেছো, পূর্ণ সংখ্যায় নিয়ে চলেছো। পূর্ণ সংখ্যায় নিয়ে আনতে লিখতে করতে হয় নিচটা লসাগু করে গুণ করে দিতে হয়। আর নিচটা লসাগু দেখো 12, তাহলে 12 দিয়ে যদি গুণ করি তাহলে এখানটা হচ্ছে 6, এখানটা হচ্ছে 4, এখানটা হচ্ছে 3, তাহলে বাহুগুলোর অনুপাতটা হচ্ছে এইটা। আর কি দিয়ে দিয়েছে? কি পরিসীমা দিয়ে দিয়েছে, পরিসীমা। তাহলে পরিসীমা মানে কি? বাহুগুলোর যোগফল। তাহলে এখানে বাহুগুলোর যোগফল কত হচ্ছে? 6 4 10 3 13, 13 মানেই দিয়ে দিয়েছে তোমার 52 সেমি। 1 মানে কত? 4 সেমি। এবার তোমার কি চেয়েছে? ক্ষুদ্রতম বাহুটির দৈর্ঘ্য। ক্ষুদ্রতম কোনটা? এই যে 3। তাহলে 1 যদি 4 সেমি হয় 3 মানে কত হবে? 12 সেমি। তার মানে তোমার অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার হয়ে গেল। ক্লিয়ার? এবার যদি বৃহত্তম বাহু বলতো তাহলে 6 দিয়ে গুণ করতাম, 4 × 24 হতো। যদি মেজতম বাহু বলতাম তাহলে 4 হতো। এভাবে অঙ্কগুলো হয়ে যাবে, তাই না? তো চলো নেক্সট। একটি আয়তক্ষেত্রের কর্ণ √41 সেমি এবং তার ক্ষেত্রফল 20 স্কয়ার সেমি হলে আয়তক্ষেত্রের পরিসীমা কত? তো বেশ কিছুই না, এই তোমার নাও আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র দৈর্ঘ্য যদি এ হয়, মানে দৈর্ঘ্য যদি এ হয় আর প্রস্থ তুমি বি নিয়ে নাও, প্রস্থ যদি বি হয়, ঠিক আছে, আর কর্ণ সেটা হয় √a² + b², ঠিক আছে, আমরা জানি তো। সেটাই তোমার বলে দিয়েছে √41। কোশ্চেনে এটাই বলে দিয়েছে √41। তার মানে দেখো a² + b² সমান আমি পেয়ে যাচ্ছি 41, বোথ সাইড স্কয়ার করে দিলাম। আর কি দিয়েছে? ক্ষেত্রফল। ক্ষেত্রফল মানে কি জানি আমরা? দৈর্ঘ্য ইনটু প্রস্থ। সেটা তোমার দিয়ে দিয়েছে 20 বর্গ সেমি। কি চাই? আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমা মানে আমরা কি জানি? 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ব্যাস। তাহলে এখান থেকে আমি একটা সূত্র লাগিয়ে দিতে পারি কি? a + b তার হোল স্কয়ার -2ab = 41, ঠিক আছে। তাহলে a + b তার হোল স্কয়ার, ab মান তো 20, তার মানে এখানটা 20 দিয়ে 40 হয়ে গেল। ওইদিকে যখন নিয়ে যাবো -40টা +40 হয়ে যাবে, তার মানে হয়ে যাবে কি 81। স্কয়ারটা তুলে দাও, তাহলে a + b মানে হয়ে গেল কি 9, আর তার সঙ্গে 2 গুণ করে দাও, তাহলে 2 × a + b সমান হয়ে গেল 18। তাহলে ত্রিভুজটার পরিসীমা হয়ে যাবে 18 সেমি। অর্থাৎ অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো চলো নেক্সট। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থের অন্তর 23 সেমি। তাহলে দৈর্ঘ্য যদি a হয়, প্রস্থ যদি b হয়, তাহলে অন্তর হচ্ছে 23 সেমি। যদি আয়তক্ষেত্রের পরিসীমা 206 মিটার হয়, সরি এটা মিটার, হ্যাঁ, আয়তক্ষেত্রের পরিসীমা নাকি 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তাহলে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ সেটা সমান করে দিচ্ছে 206। তাহলে এখান থেকে আমি a + b টা কত পেয়ে যাব? 103। এবার চেয়েছে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আয়তক্ষেত্রের ক্ষেত্র মানে কি? a × b, এটা আমার চাই। তাহলে এইখান থেকে a আর b বার করে নিতে হবে, ঠিক আছে না? এখান থেকে যদি আমি a আর b বার করি তাহলে এটা লিখছি না, চোখের সামনে দেখতে পাবে। a আর b যদি বার করতে হয় তাহলে a বার করলে কত হবে? যোগফল প্লাস বিয়োগফল বাই 2, মানে 103 + 23 মানে 126/2, ঠিক আছে। আর b টা কি করে পাবো? যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, 0 মানে 80, তাই না, বাই 2। তার মানে এইটা হচ্ছে তোমার 63 আর এইটা হচ্ছে 40। এবার গুণ লাগিয়ে দাও, তাহলে 0 4 3 12 2 থাকে 1, 4 6 24 একে 25। তাহলে ত্রিভুজটার আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল হয়ে যাবে 2520 স্কয়ার মিটার। অর্থাৎ অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝা যাচ্ছে অঙ্কগুলো? বুঝে যাবে, একটু প্র্যাকটিস করো, তুমি নিজেই পারবে, আমাকে লাগবেই না। বেশ, এইটা আমাদের সিম্পলিফিকেশন। একদম সিম্পলিফিকেশন তো সিম্পলিফিকেশন লাগিয়ে দাও। প্রথমে আমাদের এর কাজ কত হবে? -13 + 4 মানে হচ্ছে -9। তাহলে এইটা যখন ব্র্যাকেট থেকে বের হবে এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে 3 + 9
আর এদিকে 13 মাইনাস এদিকে -12 প্লাস 5। ঠিক আছে, আগে তোমাকে পুরো এই কাজটা করতে হবে, কারণ এখানে 8 অফ আছে। দিয়ে আগে ব্র্যাকেটের কাজ সেরে নিলাম, দিয়ে এর সঙ্গে কাজ করবো। তাহলে এটা কত হচ্ছে দেখে নাও তো একটুকু। 13 মানে এখানে বিয়োগ করে দাও, তাহলে 1 হয়ে গেল। 9 কে 10 5 15 আর 3 বিয়োগ 12 হয়ে গেল। ঠিক আছে, এদিকে ছিল 96 ভাজিত 8 অফ 12। অফ মানে এইটা, কিছু নেই মানে অফ আছে, তাহলে এইটাকে গুণ করতে হবে তোমাকে, অফের কাজটাকে সেরে নিতে হবে। তাহলে 8 12 96, তাহলে হলো কি 96 ভাজিত 96 মানে 1। তার মানে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, কিছু রুল জেনে নিলে এগুলো কিছুই না, যোগ বিয়োগের অঙ্ক। ক্লিয়ার? এইখানে তোমাকে মনে রাখতে হবে এখানে কিছু নেই মানে অফ আছে, তার মানে এই কাজটি আগে তোমাকে সম্পূর্ণ সারতে হবে, দিয়ে ভাগ করতে হবে, নাহলে আগে ভাগ করলে কিন্তু মুশকিল হয়ে যাবে। এইগুলো একটু জানতে হবে, আর কিচ্ছু নেই ওগুলো। এবারে বলো, তুমি কি গোসাল করতে জানো না? অবশ্যই এগুলো আমি পিছিয়ে যাচ্ছি, মানে রিসেন্ট আমরা তো শুরু করেছি 2024 থেকে শুরু করেছি, ব্যাকের দিকে যাচ্ছি। যত ব্যাক দিকে যাবে তত দেখবে অঙ্ক কোশ্চেন আরো সোজা হয়ে যাবে। ঠিক আছে, এদের গোসাউ কত দেখো, কমন ফ্যাক্টর। গোসাউ মানে কমন ফ্যাক্টর, মানে দেখো 12ই দেখতে পাচ্ছি, মানে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, মুখে মুখে হয়ে যায়গা। চলো নেক্সট। 60 মিটার দৈর্ঘ্য এবং 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি খেলার মাঠের বাইরের চারপাশে 1 মিটার চওড়া একটি রাস্তা থাকলে রাস্তার ক্ষেত্রফল কত? কিছুই না। এই ধরো আমাদের একটা খেলার মাঠ ছিল, যেটার দৈর্ঘ্য ছিল 60 মিটার আর প্রস্থ ছিল 40 মিটার। এবারে মাঠের কি বলছে, বাইরের চারধারে, বাইরের চারধারে, এই বাইরের আমি চারধারে একটা আমি রাস্তা নিচ্ছি। কিরকম রাস্তা না, 1 মিটার চওড়া, তাহলে এদিকেও 1 এদিকেও 1, মানে এদিকেও 1। ঠিক আছে, সোজা কথায় তখন দৈর্ঘ্যটা হয়ে যাচ্ছে কত, 60, এদিকে 1 এদিকে 1, 62 হয়ে গেল। আর প্রস্থ তখন কত হচ্ছে, এদিকেও 1 এদিকেও 1, তাহলে 1 1 42 হয়ে গেল। তবে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল 62 গুণিত 42 মাইনাস মাঠটার ক্ষেত্রফল বাদ দিয়ে দাও, তাহলেই তো তুমি রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলে। প্রথমে রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল, সেটা কি হচ্ছে, দৈর্ঘ্যটা এদিকে 1 এদিকে 1 বেড়ে যাচ্ছে, প্রস্থ সেরকম এদিকে 1 এদিকে 1 বেড়ে যাচ্ছে, তার মানে দৈর্ঘ্য একটু প্রস্থ, এটা রাস্তা সহ মাঠের ক্ষেত্রফল মাইনাস মাঠের ক্ষেত্রফল, তবে তো রাস্তার ক্ষেত্রফল পেয়ে গেলে। ব্যাস, এবারে গুণ, 2 দুগুণে 4, এদিকে তোমার 4 দুগুণে 8, এদিকে 12, 20 2 4 ছক 24 দিয়ে 26, আর এদিকে তোমার 4 ছক 24। ব্যাস, 2600 4 থেকে 2400 বিয়োগ করে দাও, তাহলে হয়ে গেল 204। তার মানে তোমার 204 বর্গমিটার হয়ে গেল রাস্তাটির ক্ষেত্রফল। ক্লিয়ার? চলো নেক্সট। দুটি সংখ্যার গুণফল 4107, যদি সংখ্যা দুটির গসাগু 37 হয় তো বৃহত্তর সংখ্যাটি কত? তাও ভালো একটু আগিয়ে দিয়েছি, না হলে আমাদের হতো সংখ্যাগুলির গসাগু কত, এটা চাইতো সবসময়, তাই না? এটা খুব মজার অঙ্ক, একটু দেখে রাখো কিভাবে বলবে। সংখ্যা দুটি যদি এ আর বি ধরি, সংখ্যা দুটির গুণফল মানে হচ্ছে 4107। আমরা কি জানি, সংখ্যা দুটির গুণফল হচ্ছে লসাগু গুণিত গোসাগু, তাই না? তোমাকে এখানে গোসাগু দিয়ে দিচ্ছে, তাহলে আমরা লসাগুটা অলরেডি পেয়ে যাবো। গোসাগু গুণফল বাই গোসাগু, গোসাগু মানে হচ্ছে তোমার 37। এটা একটু কাটাকাটি করো, দেখো 37 দিয়ে কাটলে 37 থেকে 37 4, আবার 37 থেকে 37 3, মানে 1 1 1, এইটা হয়ে গেল গিয়ে লসাগু। ঠিক আছে, এবার তোমার বৃহত্তর সংখ্যাটি চাই। বৃহত্তর সংখ্যাটি কি করে পাবে না, এখানে দুটো সংখ্যার গুণফল তো, তার মানে একটা জিনিস দেখো, এই তোমার সংখ্যা এখানে একটা সংখ্যা, তো তাহলে যদি গসাগু আমাদের কত 37 হয়, তাহলে এইটা 37। ওকে, তার মানে আমাদের লসাগু কত হবে, আমাদের তার মানে কি 37 যদি গসাগু হয়, তার মানে এইখানে যে সংখ্যাটা থাকবে, এইখানে যে সংখ্যাটা থাকবে, এটা এর সঙ্গে পুরো মৌলিক হয়ে যাবে, না তো আবার আবার খেয়ে যাবে, তাই না? আবার খেয়ে যাবে, খাবে না। কেন খাবে না? কারণ যেহেতু গসাগু 37, গোসাগু মানে কমন ফ্যাক্টর, যদি আরো খেয়ে যেত তাহলে সেটার সঙ্গে এটা গুণ হয়ে গোসাগুটা বেড়ে যেত না, তার মানে আর খাবে না। তাহলে এইটা প্রাইম সংখ্যা, তাহলে সেটা কি করে পাবো না, লসাগুকে যদি আমি গোসাগু দিয়ে ভাগ করে দিই, তাহলে সেটা তুমি এই দুটো সংখ্যার গুণফলটা পেয়ে যাবো, তাই না? তাহলে সেটা কত হচ্ছে, কত খাবো, 4 5 6 37, 37 74, 3 7 21, 3 খাচ্ছি 3, তার মানে এই দুটোর গুণফল হচ্ছে 3, এই দুটোর গুণফল হচ্ছে 3। এবারে বলো তো 3 কে কোন কোন দুটি সংখ্যার গুণ করলে 3 হবে? কেবলমাত্র একটাই, 3 1 কে 3, এছাড়া আর কোনো উপায় নেই, তাই না? তাহলে কি চেয়েছে, বৃহত্তর সংখ্যাটি, তার মানে কি এইটা দেখো আমার 3, এটা 1 হয়ে গেল, তাই না? তার মানে এটা কি ছিল, 3 7 21, এটা 111 ছিল, এটা 37 ছিল, তবে তো 37
গোসাগু আর 3 একে 37 লসাগু হচ্ছে তোমার 111, হ্যাঁ না? তার মানে বড় সংখ্যাটা কত? এটাই কি এটা 111 হয়ে যাবে। যদি ছোট সংখ্যা চাইতো তো 37। ক্লিয়ার? খুব মজার অঙ্কটা। তাহলে আমরা প্রথমে কি করলাম? প্রথমে লসাগুটা বার করলাম, ঠিক আছে? দুটো সংখ্যাকে রাখলাম, তাহলে গোসাগু, দেখো সংখ্যা দুটির গুণফল মানে কত? এই যে সংখ্যা দুটির গুণফল মানে লসাগু গুণিত গোসাগু। তার মানে আমরা লসাগুটাকে যদি গোসাগু দিয়ে ভাগ করে দিই তাহলে যেটা পাবো সেটা এই সংখ্যাটার গুণফল। কেননা গোসাগু যেহেতু এটা, তার মানে এখানে যে দুটো সংখ্যা থাকবে সেগুলো আর কমন ফ্যাক্টর থাকবে না। তাহলে গুণফল পাচ্ছি 3। তাহলে 3 মানে দুটো সংখ্যায় কখন কোন দুটো সংখ্যার গুণফল 3 হবে? 3 আর 1 ছাড়া আর কোনো উপায় নেই। তার মানে এখানে 3 এখানে 1, তার মানে নিশ্চয় সংখ্যাগুলো 111 37। তাহলে বড় সংখ্যা 111। মজার অঙ্ক এটা, কিন্তু একটু আগে দিয়েছে, এটা কিন্তু ভালো অঙ্ক, ঠিক আছে? চলো নেক্সট অঙ্ক দেখো। এ এবং বি এর মাসিক গড় আয় 15,050 টাকা, বি এবং সি এর মাসিক গড় আয় 15,350 টাকা, এ এবং সি এর মাসিক গড় আয় 15,200 টাকা হলে এ এর মাসিক আয় কত? কিছু ব্যাপার না। প্রথমে বলেছে এ আর বি এর মাসিক গড় আয় যদি 15,050 হয় তাহলে টোটাল কত হবে? না দুজন তো, দুজনের গড় যদি এত হয় তাহলে টোটাল কত হবে? 2 দিয়ে গুণ করে দেবো। তার মানে কত হচ্ছে বলতো? 5 × 10, তাই না? 30,100 টাকা হচ্ছে। ওকে, 2 দিয়ে গুণ করে দিলাম। আর বি আর সি এর মাসিক গড় 15,350, তার মানে কত হবে? 30,700 হবে, তাই না? আর এ ও সি এর মাসিক গড় মানে সি প্লাস এ, সেটা 15,200, তার মানে টোটাল হবে 30,400। এবার তুমি কি করবে? দুটোকে যোগ করে দাও, তিনটাকে। দেখো দুটো করে এ, দুটো করে বি, দুটো করে সি পাচ্ছে, দুইটাকে কমন নিয়ে নাও, বেশ। আর এদিকে কত হচ্ছে? 7 4 11 কে 12, এদিকে 200 আর 1 90, 1 91, 91,200। তার আগে 2 দিয়ে ভাগ করে দাও, তার মানে a প্লাস বি প্লাস সি। 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে? 4 দুগুণে 8 11, 5 দুগুণে 10 6, 45,600, তাই না? তোমাকে চেয়েছে কি এর মাসিক আয়। তাহলে এর মাসিক আয় মানে বি প্লাস সিটাকে বি আর সি যদি বাদ দিতে, তাই গল্প শেষ। বি প্লাস সি মানে এইটা। তাহলে এইখান থেকে তুমি 30,700 টাকা বাদ দিয়ে দাও, তাহলে এর মাসিক আয় পেয়ে যাবে। তাহলে 0 0, ঠিক আছে? 7 কত দিলে 16, 9 থাকে 1, 1 কত দিলে 4, 1, 14,900 টাকা। তার মানে অপশন ডি ইজ দা রাইট অ্যান্সার। হ্যাঁ না, ক্লিয়ার? চলো, একটি ট্রেন 800 মিটার এবং 400 মিটার লম্বা দুটি সেতু যথাক্রমে 100 সেকেন্ড এবং 60 সেকেন্ড অতিক্রম করে, ট্রেনটির দৈর্ঘ্য কত? আচ্ছা বলতো, একটা ট্রেন যদি সেতুকে অতিক্রম করে তার মানে কত দৈর্ঘ্য অতিক্রম করা হচ্ছে? না ট্রেনের দৈর্ঘ্য নিজের এবং সেতুর দৈর্ঘ্য দুটো মিলিয়ে যে দৈর্ঘ্যটা হচ্ছে টোটাল, সেটা অতিক্রম করা হচ্ছে। আর সেটাই প্রথমে তোমার লেগেছে 100 সেকেন্ড, তারপরটা 60 সেকেন্ড। তাহলে কি করবো আমরা? না প্রথমে 800 মিটার প্লাস ট্রেনের দৈর্ঘ্য, সেটা অতিক্রম করতে সময় লেগেছে 100 সেকেন্ড। দ্বিতীয় ক্ষেত্রে 60 সেকেন্ড আবার ট্রেনের দৈর্ঘ্য, সেটা অতিক্রম করতে সময় লেগেছে তোমার না সরি, হ্যাঁ এটা 40 400 আগে, ঠিক আছে? 400, তাহলে 400 সেটা সময় লেগেছে 60 সেকেন্ড। তাহলে বিয়োগ করে তুমি ট্রেনটা টাইমটা কাটিয়ে নাও। তাহলে এটা করলে কত হচ্ছে? 400 মিটার অতিক্রম করতে সময় লাগছে 40 সেকেন্ড। 40 সেকেন্ড। দেখো আমাকে যে কোনো হয় এটার সঙ্গে সমান করব, মানে এইটার সঙ্গে হয় এটার সঙ্গে এইটাকে ম্যাচ করব, কিংবা এটার সঙ্গে মানে প্রথম জোড়াটাকে ম্যাচ করব না দ্বিতীয় জোড়াটাকে ম্যাচ করব। কিভাবে করবো দেখো, 40 সেকেন্ডে 400 মিটার, ওকে? তার মানে এদিকে 800 মিটার যেটা 100 সেকেন্ডে, তাহলে এটাকে 100 সেকেন্ড করো, তাহলে তুমি গল্প ক্লিয়ার হয়ে যাবে। তাহলে তুমি প্রথমে 4 দিয়ে ভাগ করে দাও, ঠিক আছে? 4 দিয়ে ভাগ করে দেখো 100 মিটার আর এদিকে তোমার 10 সেকেন্ড, ক্লিয়ার? তাহলে 10 দিয়ে গুণ করলে 100 সেকেন্ড হয়ে যাচ্ছে। তাহলে 100 সেকেন্ডে এদিকে 10 দিয়ে গুণ করলে 1000 মিটার, তাহলে 100 সেকেন্ডে 1000 মিটার গেছে। কিন্তু সেটা আমার কত? 800 মিটার আর ট্রেনের দৈর্ঘ্য। তাহলে এইখানটায় যদি আমি 200 বসিয়ে দিই, তাহলে 100 সেকেন্ডে টোটাল 1000 মিটার হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে তো। তার মানে নিশ্চয়ই ট্রেনের দৈর্ঘ্য হবে 200 মিটার। এই তো এইভাবে তুমি এনজিএ করে নিবে, বাস। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝা গেল না? তো মজার অঙ্ক, এগুলো একটু ধৈর্য ধরে করো। প্রথমে কি করলাম? টোটাল বিয়োগ করে 40 সেকেন্ডে পেয়ে গেলাম। আমি করবো 100 সেকেন্ডে, কারণ 100 সেকেন্ডে করলে টি এর মানটা তো পেয়ে যাবো। সোজা কথা অপূরণ করলাম, আর কিচ্ছু করিনি। তুমি টি এর মানটা এখান থেকেও বার করতে পারছি। ওকে, চলো নেক্সট অঙ্ক দেখো। একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1200 স্কয়ার সেমি, 5 সেমি দৈর্ঘ্যের এবং 4 সেমি প্রস্থ বিশিষ্ট কতগুলো টালি দিয়ে আয়তক্ষেত্র আবৃত করা যায়? এটা কি? একটা টালির দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ দিয়েছে, টালির ক্ষেত্রফলটা আমরা বের করে নিতে পারবো কত? 5 4 20।
তাহলে সে 20 বর্গ সেমি কতগুলো টাইল লাগবে 1200 স্কোয়ার সেমিকে ঢাকতে, ওটা ভাগ করে দিলে তো হয়ে যাবে। তার মানে উপরে 1200 টোটাল আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল আর নিচে টালির ক্ষেত্রফল, ব্যাস হয়ে গেল। বাচ্চারে 20, কারণ দেখো 60 হচ্ছে, টোটাল 60টা টালি লাগবে। হয়ে গেল বাচ্চাদের অপশন এটা সি, যাই হোক এখানে যেটা আছে সেটা অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? চলো নেক্সট 23। বাবা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার নিচেই দেখতে পাচ্ছি, আর নিচে এ মাইনাস বি আছে। যদি আমি 2.39 কে এ ধরি আর 1.61 কে বি ধরি, তাহলে উপরে দেখতে পাচ্ছ না স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে এ মাইনাস বি। আর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা তো আমরা জানি এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, তারপরে এ মাইনাস বিটা নিচে কেটে যাবে। তার মানে সোজা কথায় তোমার 2.39 এ প্লাস বিটি বেঁচে থাকবে, আর যেটা তোমার এ মাইনাস বি সেটাই দেখো নিচে আছে। তাহলে এটা দুমদাম করে কেটে দিবে, এটা লিখছি না, আমিও সময় নষ্ট করছি না, কারণ তোমরা বুঝে গেছো অলরেডি। আর এটা যোগগুলো দেখো 2 একে 3 একে 4, তাহলে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার না? এই ধরনের অঙ্ক তুমি করলে যত করবে তোমার স্কিলটা বেড়ে যাবে, তারপরে পরীক্ষা খাতায় নো টেনশন, একদম ফটাফট। চলো 24। কোন সংখ্যার 5% যদি 12 হয়, সংখ্যাটি কত? সংখ্যাটি মানে তো 100%। এর কি অঙ্ক দেখো, 5% যদি 12 হয় তাহলে 100% সমান কত? তাহলে কি করে পাবো? 5 20 তে 100, 20 দুম করে গুণ লাগিয়ে দাও, 12 দুনে 24, 240। তার মানে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? জটিল লাগছে? লাগছে না আমি জানি। একটি সমকোণী ত্রিভুজের ভূমি 12 সেমি এবং অতিভুজ 13 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তো কি হয়েছে? এই হলো তোমার সমকোণী ত্রিভুজ, যার ভূমি 12 সেমি, ভূমি 12, অতিভুজ 13। তোমার হাইটটা পেয়ে গেলে তো আমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল জানি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো হাইট মানে কি করে পাবো? অর্থাৎ লম্ব। লম্ব কি করে পাবো? না অতি স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার, হ্যাঁ না? ব্যাস, এটা মানে 25, মানে হয়ে গেল 5, তার মানে হাইটটা হলো 5। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে 2 6 12, 5 6 30, অর্থাৎ তোমার অপশন বি ইজ দা রাইট অ্যান্সার। ঠিক আছে? চলো 26। দুটি ট্রেনের বেগের অনুপাত 7:8। যদি দ্বিতীয় ট্রেনটি 5 ঘন্টায় 400 কিলোমিটার অতিক্রম করে, তবে প্রথম ট্রেনের বেগ কত? কিছুই নেই, দুটি ট্রেনের বেগের অনুপাত 7:8। দ্বিতীয় ট্রেনটা যদি 5 ঘন্টায় 400 কিলোমিটার যায়, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 80 কিলোমিটার। কারণ এইটাই তো হয়ে গেল দ্বিতীয় ট্রেনটার গতিবেগ, সেটা এখানে 8 দিয়ে দিয়েছে। তাহলে 8 মানে 80, 1 মানে কত? 10, তাহলে 7। কেন না প্রথম ট্রেনের গতিবেগ কত? তাহলে 10 দিয়ে গুণ করে দাও, 70 কিলোমিটার পার আওয়ার, এটা হয়ে যাবে প্রথম ট্রেনের গতিবেগ। তার মানে অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট। একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটের 55% পান, 20% ভোট অবৈধ ছিল। যদি মোট প্রদত্ত ভোটের সংখ্যা 7500 হয়, তবে অপর প্রার্থী কতগুলি বৈধ ভোট পেয়েছিলেন? টোটাল ভোট কত? 7500। এর মধ্যে বৈধ অবৈধ ভোট দুটোই মিশে আছে। অবৈধ ভোট কত বলেছে? 20%। তাহলে 20% যদি অবৈধ ভোট হয়, তাহলে বৈধ ভোট কত হবে? 80%। তাহলে এর 80% মানে হয়ে গেল বৈধ ভোট। তার মানে এতগুলো ভোট পড়েছে, একজন পেয়েছে কত? 55%। তোমাকে চেয়েছে কি? অপরজন। তাহলে একজন যদি 55% পায়, তাহলে অপরজন কত পাবে? 100 মাইনাস 55, তার মানে তোমার 45%। তার মানে 80 হয়ে গেল। মানে প্রথমে এত ভোট, টোটাল এত ভোট, এই ভোটটার 45% পেয়েছে দ্বিতীয় ব্যক্তি। আর কিছু করতে হবে? ছেড়ে কাটাকাটি করবে। তাহলে দুটো শূন্য লাগিয়ে দাও, কাটিয়ে দাও। 5 দুগুণে 10, 5 9 45, 2 4 8, তাহলে 4 9 36, 75 সঙ্গে 36 গুণ লাগিয়ে দাও। 5 6 30, 3 7 42, আর 5 3 15, 42 3 45, আর 15 50 60, 3 7 21 6 27। তাহলে মোট 2700টা ভোট পেয়েছিল অপরজন। ক্লিয়ার? চলো 28 কি বলছে? দুটি সংখ্যার অনুপাত 3:4 এবং সংখ্যা দুটির গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? কি হবে? ছেড়ে গুণ 3 গুণিত 4 গুণিত 6, এটাই হলো লসাগু। 3 4 12, 6 হয়ে গেল না 3 গুণিত 4 গুণিত 4, সরি এটা 4, তাই না? 4 4 16,
আর 3 × 48, তার মানে তোমার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে না? ব্যাস দেখো, যদি আমার কোন সংখ্যা দুটি 6 আর 9 হয়, তাহলে গসাউ কত হচ্ছে দেখি? 3 3 2 6 3 3 9, তার মানে কি 2:3 সংখ্যাগুলি যদি হয় আর গসাউ যদি 3 হয়, তাহলে লসাউ কত? লসাউ কত? তাহলে কিভাবে বার করবে? লসাউ কি না, সংখ্যাগুলি যদি 6:9 হয়, তাহলে 3 খাওয়ালে 6 খাওয়ালে 9 খাওয়ালে 2, লসাউ কত? 3 × 2 × 3, তাই না? তার মানে কি এই যে অনুপাতের সঙ্গে গসাউটা গুণ, আর সেটাই তো করেছি, যা সেবার দেখিয়ে দিলাম, আর কিছু না। চলো, যদি A:B:2 হয়, তবে A/B, B/C, C/A কত? কি আর হবে? A/B, প্রথম হচ্ছে A/B, তাহলে এটা A, এটা B, এটা C নাও। A/B মানে 2/3 is to B/C মানে 3/4 is to C/A মানে হচ্ছে 4/2। ঠিক আছে? লসাগু কত হচ্ছে? 12। লসাগু 12, কারণ ফ্র্যাকশনটাকে আমরা রাখবো না, ভগ্নাংশটা কেটে উড়িয়ে খালাস করে দেবো। তাহলে লসাগু 12, তাহলে গুণ করে দাও। তাহলে তোমার হচ্ছে 12 যদি গুণ করি, 3 4 12 মানে 8। এখানে যদি 12 গুণ করি, 4 3 12 মানে 9। এখানে যদি 12 গুণ করি, 6 2 12 আর 6 4 24, মানে প্রতিটার সঙ্গে আমি 12 গুণ করছি, তাই না? বা কত করলে 12 হবে, এভাবে ভাববে আর কি। তাহলে 3 4 12, 4 2 8, 4 3 12, 3 3 9, 2 6 12, 4 4 24। कहाँ है 8:9:24? ऑप्शन बी है। चलो नेक्स्ट। একটি নৌকা স্রোতের অনুকূলে 2 ঘন্টায় সময় যায়, কিন্তু সম পরিমাণে পথ স্রোতের প্রতিকূলে গেলে 4 ঘন্টা সময় লাগে। স্থির জলে নৌকার বেগ কত? দেখো, স্রোতের অনুকূলে 2 ঘন্টায় যাচ্ছে 16 কিমি, তাহলে 1 ঘন্টায় কত যাবে? 8 কিলোমিটার। ওটাই তো গতিবেগ, অনুকূল ফর এ। প্রতিকূলে সেই পথটা 16 কিলোমিটার পথ যাচ্ছে 4 ঘন্টায়, তার মানে 16 1 ঘন্টায় কত হবে? 16/4, মানে 4 কিলোমিটার পার ঘন্টা প্রতিকূলে, হ্যাঁ না? আর আমরা নৌকার গতিবেগ মানে কি জানি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, তাহলে 8 4 12/2 মানে 6। যদি স্রোতের হতো অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, মানে 2 হতো, হ্যাঁ না? কত? 6। কোথায় 6? অপশন এ তে। ঠিক না? কেননা অনুকূল মানে কি? নৌকা প্লাস স্রোত, সেটা হলো কি 8। প্রতিকূল মানে কি? নৌকা মাইনাস স্রোত, সেটা হলো 4। নৌকা কি করে পাবো? না যোগফল প্লাস বিয়োগফল বাই 2, 8 4 12, 8 4 12/2 6। আর স্রোত কি করে পাবো? যোগফল মাইনাস বিয়োগফল বাই 2, 8 - 4/2। এটাকে শর্টকাট মনে রাখতে বলেছি। এ ফর অনুকূল, বি ফর প্রতিকূল, এন ফর নৌকা, এস ফর স্রোত। তাহলে নৌকার গতিবেগ কত হবে? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2। স্রোতের গতিবেগ কত হবে? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2। এই হলো তোমার গল্প। ঠিক আছে? চলো, এই সেটা 30টা অঙ্কই ছিল। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা লাইক করতে ভুলো না। কমেন্টে জানাও তুমি কি ধরনের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাহলে সেই প্রিপারেশনের মানে সেই ধরনের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন নিয়ে আসবো, আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। ঠিক আছে? চলো, আবার পরের সেটা দেখা হচ্ছে। তখনকে প্র্যাকটিস করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।